পড়ছি অডিও বুক সাগর ইসলামের বই নিয়ে লেখা খোলা আলাপ। নাম দিয়েছেন বাঙালি বউ নয়, করে বই চুরি। শুরু করছি। সৈয়দ মোস্তফা আলীর একটা কথা আছে, মনের চোখ বড় করার প্রধান মাধ্যম হচ্ছে বই। যে যত বই পড়ে তার মনের চোখ তত বেশি। আমিও এ কথাটি বিরাট প্রয়োজন বোধেই মনে করি। শুধু মনের চোখ বড় করার জন্য নয়, মানুষের জাগতিক জীবনের সকল দুঃখ থেকে মুক্তি পেতে চাইলে দরকার বই। বই ছাড়া সংসার জীবনের দুঃখ দুর্দশা থেকে পালানোর বিকল্প কোনো রাস্তা আছে বলে আমার মনে হয় না, আর থাকলেও তা রাস্তাহীন। মানুষ সামাজিক পারিবারিক সকল দুঃখ থেকে তখনই নিজেকে সরিয়ে আলাদা রাখতে পারবে যখন সে নিজের ভেতর হাজার হাজার আলাদা জগৎ তৈরি করতে পারবে। যে জগতে কোনো সূর্যগ্রহণ নেই, চন্দ্রগ্রহণ নেই, নিয়ে অনাবৃষ্টি বা তীব্র খরা, সেসব জগতে চাইলেই যখন তখন নিজেকে মেরে ফেলা যায়, আবার জন্মও দেয়া যায়। অর্থাৎ ভাবনার জগতে মানুষ নিজেই তার সৃষ্টিকর্তা, নিজেই তার পিতামাতা, নিজেই তার লালিত পালিত আদরের সন্তান। আর এই মানুষ আর এই জগৎ মানুষ তখনই সৃষ্টি করতে পারে যখন সে প্রচুর জ্ঞানে খেলাধুলা করে। জ্ঞান লাভই তার জগৎ সৃষ্টি খেলায় মেতে থাকার একমাত্র টাকা হয়ে ওঠে। আর এই জ্ঞান লাভ করা যায় একমাত্র বই পড়ে অথবা ভ্রমণ করার মধ্য দিয়ে। বই পড়া সবার পক্ষেই সম্ভব, কিন্তু ভ্রমণ করা সবার পক্ষে সম্ভব না। ভ্রমণ করতে যে অর্থের যোগান থাকতে হয় তা সবার কাছে থাকে না। ভ্রমণ করতে প্রচুর অর্থ খরচের অবস্থা থাকতে হয়। বই পড়তে সে অবস্থা বা সক্ষমতা না থাকলেও চলে। তাই জ্ঞান লাভের জন্য ভ্রমণের পথ বেছে নেওয়ার চাইতে বই পড়ার পথটাই অধিকতর অর্থগত যুক্তিগত। বই পড়তে ভ্রমণ করার মতো তেমন দীর্ঘ খরচের দরকার হয় না। যে ব্যক্তি 3 বেলা খাবার পায় না, সে ব্যক্তিও চাইলে অনায়াসে মাসে 2-4টি বই কেনার যোগ্যতা রাখে। প্রিয়ার প্রেমেও জ্বর থাকে, জগৎ আলো থেকে কালোর দিকে যায়, বর্তমান পুরাণ হয়ে যায়, ভালো মানুষ খুনি হয়ে যায়, কিন্তু বই কখনো নষ্ট হয় না। বইয়ের চরিত্র সদাই সাদা সুন্দর। বস্তুত এই দৃশ্যমান পৃথিবীর সৌন্দর্য মাপামাপি হয় যার যার জ্ঞানের বাটখারা দিয়ে। জেলখানার বাইরে কারো কাছে বাড়ি সুন্দর, কারো কাছে পাহাড়, কারো কাছে সমুদ্র। কেউ কেউ সুন্দর উপভোগ করতে চীন পাড়ি দেয়, কেউ দেয় আমেরিকা। দেখা যায় যে ব্যক্তি আমেরিকার সৌন্দর্য সম্পর্কে অবগত নয় জ্ঞানে, সে ব্যক্তি কোটি কোটি টাকার মদ খেলেও আমেরিকার জন্য 1 টাকাও খরচ করতে রাজি হবেন না। যে ব্যক্তি মদের সৌন্দর্য জ্ঞানে অবগত নয়, সে ব্যক্তি ভাত পানি ছাড়া কোনো সৌন্দর্যই বুঝতে পারেন না। মানুষের জ্ঞানের পরিমাণই বলে দেয় ভাত ও মদের সৌন্দর্যের পার্থক্য। ধনী হবার জন্য দরকার টাকা, মানুষ হওয়ার জন্য দরকার জ্ঞান। যদিও ধনীরা এই বিষয়টি খুব এড়িয়ে চলেন টাকার কুৎসিত বাস্তবতা দেখিয়ে। তাদের দৃষ্টিতে টাকাই একমাত্র জ্ঞান। যে ব্যক্তি যত টাকায় জ্ঞানী, অর্থাৎ অর্থবিত্তে যারা বেশি, তারাই পৃথিবীর সুখ উপভোগ করার ক্ষমতা রাখে। বাকিরা রাখে কাল্পনিকতা উপভোগ করার মিথানন্দ। তাই ধনীদের মানবতাবাদী হওয়াকে আমি প্রচণ্ড ভয় করি। এদের মানবতাবাদী হওয়ার পেছনে চূড়ান্ত কোনো জঘন্য উদ্দেশ্য থাকে। যে উদ্দেশ্য জঘন্য, সে প্রেম কখনোই আজকের জন্মানো নববৃক্ষ পাতার মতো আধুনিক সবুজ নয়। ধনীদের ফাঁদে পড়ে যারা জ্ঞানের মশা তাড়ায়, তাদের তো কালের মশা কামড়াবেই।
ধনীদের চোখে বই পড়া তেমন গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ টাকা কামানো। আর এই টাকাই কালের মশা, যা মানুষ ও পৃথিবীর কোমল সৌন্দর্য দিন দিন নষ্ট করে দিচ্ছে কৃত্রিম ফাঁদাচারে। এই কৃত্রিম ফাঁদ থেকে মুক্তির উপায় একমাত্র বই পড়া। পৃথিবীর সকল দেশেই কম বেশি সবাই বই পড়ে, কিন্তু এখন আমার কথা হচ্ছে বাঙালিদের বই পড়া নিয়ে। বাঙালিদের বই পড়া নিয়ে বলতে গেলে একটা কথাই আসে, বাঙালিরা বই পড়ায় চোখ কিপটা মাসি। এখন চোখ কিপটা মাসি বলতে আমি যা বোঝাতে চাই তা হচ্ছে দেখার সর্বাধিক ক্ষমতা থাকতেও যে না দেখার ভান ধরে থাকে তাদেরকেই বোঝানো। অর্থাৎ মাসির দেখার জন্য অনেকগুলো চোখ থাকে, একজন মানুষের চাইতে মাসির দেখার ক্ষমতা বেশি। মাসির শরীরের চারপাশে অনেকগুলো চোখ সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন। মাসেই একই সাথে পৃথিবীর সব দেখি পর্যবেক্ষণ করতে পারে, যা মানুষ পারে না। আর সেই মাসি যদি বলে আমি কিছুই দেখছি না, তাহলে সে গ্রামের ধনবান কিপটার আচরণেই করে দেখায় দেখার জগতে। গ্রামের ধনবান কিপটা যেমন কারি কারি টাকা, বিঘা বিঘা জমি জমা থাকতেও খোদার 30 দিনই নাই নাই করে, ঠিক তেমনই স্বভাব দেখিয়ে যায় চোখ কিপটা মাসি বাঙালিরা এই বই পড়া নিয়ে। এদের বই পড়ার কথা বললেই বলে, বাপু এত বিলাসিতা পাবো কোথায়, 3 বেলা খাবার পাই না ঠিক মতো, সেখানে বই কিনে টাকা অপচয় করার মতো বিলাসিতা করা আমাদের জন্য তো পাপ। এ যেন এক ঘাটে জল বেঁধে মিথ্যানন্দ নিকৃষ্ট স্লোগান। বাঙালিরা অর্থবিত্তে অন্যান্য দেশের তুলনায় নিম্ন শ্রেণীর, একথা সত্য, কিন্তু বই কেনার মতো টাকা বাঙালিদের থাকে না কিংবা নেই, এই কথা গাঁজাগড়ি কথা ছাড়া কিছুই না। বর্তমান বাঙালিরা অভাবে থাকলেও ভাত না খেয়ে মরার মতো অভাবে কেউ নেই। এছাড়া মধ্যবিত্ত বাঙালিরা যে পরিমাণ খরচ তাদের ব্যক্তি জীবনে করে থাকে এক্সট্রা, তা যদি একটু দেখে শুনে হিসেব করা যায় তাতে দেখা যাবে একজন মধ্যবিত্ত মাসে 2 থেকে 3 হাজার টাকার বই অনায়াসে কিনতে পারে। অথচ তারা তা করবে না। তারা বন্ধুর আড্ডায় এক সিগারেটের পাশা দিয়ে আরেকটি সিগারেট ধরাবে, বান্ধবী নিয়ে মাসে 2-4 বার রেস্টুরেন্টে যাবে, নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য চাহিদার বেশি ব্র্যান্ড জাতীয় জিনিসপত্র কেনার প্রতিযোগিতায় নামবে। প্রয়োজনের বেশি অপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রতি তাদের চাহিদাগত অভাব সবসময়ই দেখা যায়, এবং সেসব নিয়ে যত দুঃখ প্রকাশ করে থাকে সবখানে। কিন্তু কখনো তাদের মনে হয় না এসবের ভিড়ে বই কেনা বা বই পড়া ব্যক্তি জীবনে কতটা জরুরি। তাদের দৃষ্টিতে বই কেনা হচ্ছে বড়লোকদের কাজ, বই বড়লোকদের পণ্য, মধ্যবিত্তের জন্য অভিশাপ। বইয়ের পিছনে টাকা খরচ করা মানে মদের পিছনে টাকা খরচ করার চেয়েও বেশি অপরাধ তাদের চোখে। তাদের দৃষ্টিতে মদ খেয়ে মাতাল হলে তবু সাময়িক জীবনে দীর্ঘক্ষণ আনন্দে কাটানো যায়, কিন্তু একখানা বই কিনে তার পিছনে 2-4 ঘন্টা সময় ব্যয় করে পড়া মানে অযথা সময় নষ্ট করা। বই পড়ে কিছু হওয়া যায় বা পাওয়া যায়, এটা তাদের কাছে একেবারেই অবিশ্বাসযোগ্য বিশ্বাস। সংসার, টাকা, সেক্স এসবই তাদের ধ্যান জ্ঞান, চলা। রাত থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, এসব নিয়ে ভেবে ভেবেই তারা এক সময় বৃদ্ধ হয়, মারা যায়। মারা যাওয়ার আগে দলে দলে উৎপাদন করে যায় তাদের মতো গোড়ায় গলদ চিন্তাবৃত্ত একদল আরও কিছু অকর্মাশূল আকান্দা বাংলা মানুষ। অন্যদিকে বাঙালি ধনীরা তো বই পড়াকে এক রাত বস্তিতে ঘুমাবার মতো, নাক ছিটকানো ঘৃণার মতো সমাদর করে। এরা বিদেশে একদিন লাক্সারি লাইফ লিড করার জন্য লক্ষ কোটি টাকা জলে দেবে, তবু 500 টাকার মতো খুচরা টাকা তারা বই কেনার পেছনে ব্যয় করবে না। তারা মনে করে
বই পড়ে সময় অপচয় করার চাইতে সে সময়টুকু টাকা রোজগার আরও কীভাবে বাড়ানো যায়, কাকে ঠকানো যায়, গাড়ি নামিয়ে নিজে তরতর করে উপরে ওঠা যায়, এসব জঘন্য ভাবনাতে সুন্দর মনোযোগ দেওয়াই গুরুত্বপূর্ণ কাজ। এরা দরিদ্রকে আরও দরিদ্র করতে মনোযোগ দেবে, কালো টাকা সাদা করতে এরা ফেরেস্তা গতিতে ব্যস্ত, ভাতের নয়। এদের ক্ষুধা তীব্রভাবে লেগে থাকে বিদেশে বাড়ি গাড়ি সম্পদ করার। দুর্নীতি আর সিন্ডিকেট সমাজ প্রতিষ্ঠা করা এরা রাত দিন চোরের মতো খাটে। এইসব তাদের দৈনন্দিন কাজ ও কালচার। বই পড়ে বই কিনে এসব থেকে বঞ্চিত হবার মতো রাম বোধাই এরা নয়। যদিও ধনীদের দালানে ঢুকলে দেখা যায় ডাইনিং রুমের আশেপাশে বড় সড়ো যেন এক লাইব্রেরি প্রতিষ্ঠিত করে রাখে। সেখানে অনেকগুলো থাকে হাজার হাজার বইয়ের সমারোহ। খোঁজ নিলে দেখা যাবে সেসব বই কোনো সংগঠনের দাওয়াতে চিফ গেস্ট হয়ে উপহার হিসেবে এসব পেয়েছে বই চাঁদা। এছাড়া আরেক কারণেও ধনীদের ঘরে লাইব্রেরি গড়ে ওঠে, তা হচ্ছে নিজেদের অর্থলোম বৈশিষ্ট্য কুত্তার পাশাপাশি সমাজে সৃজনশীল, জ্ঞানী এবং উচ্চ ভদ্র কালচারাল মানুষ হিসেবে শো আপ করা। অথচ এরা কখনো বই পড়ার মতো করে পড়ে না। সে প্রেম তাদের ভেতর এক চিমটিও নেই, নেই সময়েও বই কি। ওদিকে নিম্নবিত্তের কথা কি বলবো। অন্যের লাথিগোতা, শোষণ, অত্যাচার, জুলুম ভোগ করতে করতেই কালের দিন চিরদিন করে ফেলেন যারা, তারা কিভাবেই বা বই পড়ার মতো মহৎ কাজে নিজেদের সংযোগ স্থাপন করবে। যদিও বা কিছু জনের বইয়ের প্রতি প্রেম হয়, আর্থিক নিরাপত্তাহীন জীবন সে প্রেমের বিচ্ছেদ ঘটায় সচরাচর। নিম্নবিত্তের দৈনন্দিন জীবনের যে শিডিউল ও সারভাইভাল লাইফ, তাতে তাদের বই না পড়তে পারা অন্যায় হিসেবে দেখাও লজ্জার। কারণ আমরা নিম্নবিত্তের পথ সবসময়ই নিম্নই করে রাখি। যাদের জীবনের নিরাপত্তার সিঁড়ি ভেঙে দেই রোজ, তাদের কাছে সভ্যতার প্রাচীর দেখার লোক না থাকায় আপাতত সম্মানে অন্তত নিজের নৈতিক অক্ষমতাকে আড়াল রাখা যায়। ধরে নেই নিম্নবিত্তের জীবনেই এক একটা বই। বই নিজেই নিজেদের কিভাবে পড়বে। তাহলে বাঙালিদের মধ্যে বই পড়ে কে? নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত কোনো শ্রেণীর লোকই যদি বই না পড়ে, তাহলে প্রতি বছর বই মেলায় যে এত নতুন বই বের হয় এবং এত বেচাকেনা হয়, এসব বই তাহলে কে বা কারা কিনে? কোন শ্রেণীর লোক কেনে? এত এত বই পড়ার পাঠক তাহলে কে বা কোন শ্রেণীর? এসব প্রশ্ন মনে এবং যুক্তিতে আসতেই পারে। আশাটাও বৃষ্টির রাতে ব্যাঙ ডাকার মতো স্বাভাবিক। বাঙালিদের ভেতর বই পড়ার একদল বড়সড় গোষ্ঠী আছে এবং তারাই বই পড়ে ও কিনে, এটা সত্যি। তবে এরা এক কথায় বলতে গেলে সাহিত্য গোষ্ঠীর লোক, অর্থাৎ সাহিত্য শ্রেণীর মানুষেরাই বই কিনে ও পড়ে। এই সাহিত্য গোষ্ঠীর মানুষকে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত কোনো শ্রেণীতেই আলাদাভাবে ভাগ করা যায় না। একদিকে যেমন এরা সব শ্রেণী হতে এক এক করে বহু সমষ্টির যোগফলে এক গোষ্ঠীতে বিস্তার লাভ করে, আরেক দিকে দেখলে দেখা যায় সাহিত্য গোষ্ঠীর মানুষেরা নিজেদের মানসিকভাবে কোনো নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত শ্রেণীর কোনো মানুষ বলে পরিচয় দেয় না বা নিজেকে দাবি করে না। তাদের ব্যক্তিগত কোনো বা বৃত্তগত কোনো সিদ্ধি লাভের লোভ নেই। সবার নেই তা ভুল। শয়তান ছাড়া পৃথিবীতে সবাই ভুল করে, এরাও করে। এদের বৃত্তগত সিদ্ধি লাভের লোভ যতটা না আছে বা থাকলেও তার বেশি লোভ থাকে সাহিত্য কালচার গোষ্ঠীতে নিজেকে অন্যের চাইতে সবসময় বড় করে রাখার। এ লোভ সাহিত্যর পৃথিবীতে আদিম রোগ। নিজেকে সাহিত্যগত জীবনে বড় করে দেখার লোভ ও চরিত্র
কার্ল মার্কস থেকে শেক্সপিয়ার, শেক্সপিয়ার থেকে রবীন্দ্র, রবীন্দ্র থেকে নবারুণ, কাজী নজরুল, মলয় রায়, সুনীল, বঙ্কিম, শরৎবাবু, জীবনানন্দ, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, আবুল হাসান ইত্যাদি ইত্যাদি সবারই ছিল। বর্তমান প্রজন্মে যারা আছে তাদেরও আছে, ভবিষ্যতে যারা আসবে তাদেরও থাকবে। মানুষের গড়া ধর্মে তবু ঈশ্বরকে আলাদা করা যায়, কিন্তু সাহিত্যের জ্ঞান সাধনার কানামাছি খেলায় নিজেকে বড় ভাববার খেলারও থেকে কাউকে আলাদা করা যায় না। যাই হোক, বড় ছোট যেভাবেই দেখি, 10 কেজি ওজনের বোয়ালও মাছ, 5 কেজি ওজনের বোয়ালও মাছ, মাছ মাছই, সে বড় হোক আর ছোট, কখনোই বা বাঘ বা বাঘের বাচ্চা হবার নয়। মূল কথা, এই সাহিত্য গোষ্ঠীর মাছের বাচ্চারা বাঘ ও বাঘের বাচ্চা না হলেও বই পড়ুয়ার বাচ্চা। এখন বলতে পারেন, যারা বই পড়ে সবাই তো লিখে না, তাহলে সবাই সাহিত্য গোষ্ঠীর হয় কেমনে? হ্যাঁ, যারা বই পড়ে সবাই লিখে না, কিন্তু লিখলেই কেবল সাহিত্য গোষ্ঠীর লোক হবে আর না লিখলে তা হবে না, এই ভাবনাটাও পুরোপুরি ঠিক নয়। যারা পড়ে তারা মূলত যারা লিখে তাদের চেয়ে বেশি বই ও লেখা সম্পর্কে জ্ঞান, ধ্যান, পর্যালোচনার গুণাবলী বেশি রাখে বলে আমি মনে করি। নয়তো যারা বই পড়ে তারা নির্বাচিত করতে পারতো না হাজার হাজার বই লেখকদের মধ্যে কার লেখা কোন বই কোন দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ ভালো বা মন্দ। অতএব এদের দৃশ্য সত্য সাহিত্যিক না মানলেও আপনার আমার মানতে হবে এরা অদৃশ্য সত্য বিরাট সাহিত্যিক। এরাই সাহিত্যকে টিকিয়ে রেখেছে সাহিত্যের বাজারে হাজার বছর ধরে। আর সাহিত্য টিকে থাকা মানেই কোনো লেখক টিকে থাকা, কোনো লেখক নতুন সৃষ্টি হওয়া এবং কোনো লেখক নতুন সৃষ্টি হবে। এই সাহিত্য গোষ্ঠীর লোকেই একজন আরেকজনের বই কিনে, বই পড়ে এবং বই নিয়ে কথা বলে। যারা বই কিনে তাদের অনেকেই এবং লেখকরাও পাঠক বলে জানে, কিন্তু এরা জানে না বই পড়া মানেই পাঠক, সে বই লেখকই পড়ুক বা অন্য যে কেউই পড়ুক। এখানে আমি পাঠকদের পাঠক বলে ছোট করে দেখতে অস্বস্তি বোধ করি, বিকজ সাহিত্যিক আর পাঠক শব্দ দুটি যখন আলাদাভাবে অর্থ প্রকাশ করে তখন তাদের সম্মানও আলাদাভাবে দেখা দেয়। এক প্রকার ছোট বড় ভেদাভেদ বা দ্বন্দ্বই সেখানে হেসে ওঠে বেশি। আমি এই হাসিকে প্রাণ দিতে চাই না। পাঠকদেরও আমি সাহিত্যিকই বলি। একজন ঔপন্যাসিক যতটা না কষ্ট করে ও সাধনার মধ্য দিয়ে একটি আস্ত বড়সড় উপন্যাস লিখে, তার অধিক জ্ঞান ও সাধনার গভীরে গিয়ে আরেকজন সে উপন্যাসটি পড়ে, যিনি উপন্যাসটি লিখেনি। পড়ার মধ্য দিয়ে সে ব্যক্তির যে জার্নি, জ্ঞান, প্রেমাচল, বোধোদয় হয় তা একজন লেখকের চেয়ে কম নয়, বরং এক ধাপ উপরেই। কারণ যিনি লেখে তিনি শুধুই লিখে, কিন্তু যিনি পড়ে তিনি পড়ার ভেতর নিজের অনুভূতি ও বোধোদয় একসাথে নতুন করে লিখে ও পড়ে। আপনাদের এমন স্বীকারোক্তি আশা থাকুক বা না থাকুক, আশা করি বিষয়টি দুধ পানের মতো সহজভাবেই বুঝতে পেরেছেন। এই সাহিত্য গোষ্ঠীর লোকদের একটা বড় দোষও আছে। বই পড়ার, বই কেনার প্রেম এদের যেমন সুন্দর, তেমনই অসুন্দর সুন্দর বড় গুণও একটা আছে তাদের। তা হলো বই ধার ও চুরি করে পড়া। বই ধার করা বা চুরি করে পড়া কোনো দোষের হতো না যদি তা ফেরত দেওয়া হতো, কিন্তু বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে কারো বই ধার নিয়েছে পড়ার জন্য এবং তা সঠিক সময়ে আবার ফেরতও দিয়েছে। বাঙালিদের বই ধার দেয়া মানে আপনার কোনো সম্পত্তি তার নামে বিনা চুক্তিতে লিখে দিয়েছেন। অর্থাৎ এখানে কারো বই ধার নিলে তা ফেরত পাওয়া অসম্পূর্ণ এবং বিরল দৃষ্টান্ত। কেউ কেউ শুধু ধার নয়, দেখা যায় কোনো বই পড়ুয়া বন্ধুর বা পরিচিতদের বাসায় এরা আড্ডা দিতে যাবে খালি ব্যাগে,
আর ফিরবে 2-4টে বই ব্যাগে করে নিয়ে। ওই আড্ডার মাঝখানে যখন আপ্যায়নের নানান প্রস্তুতিগত সময়ে ব্যস্ত থাকে পরিচিত বন্ধু বা পরিচিত জন, তখন এই নিমন্ত্রণ পাওয়া ব্যাগশূন্য ভদ্র সুষ্ঠু চমৎকার পরিচিত জন কিংবা বন্ধুটা বইয়ের তাক বা টেবিল থেকে 2-4টে বই বাসে ঘুমরত যাত্রীর পকেট মারার মতো মেরে দেয়। তারা এটাই মানে, কারো বই মেরে দেয়া কোনো চুরিজনিত অপরাধ নয়। অর্থাৎ পৃথিবীর সব চুরিই চুরি হিসেবে সাব্যস্ত হলেও এবং অন্যায় হলেও বই চুরি করা কোনো চুরি বা অন্যায় কাজ নয়। সে কারণেই হয়তো পৃথিবীতে এখন পর্যন্ত কোনো বন্ধু কোনো বন্ধুর বাড়ি থেকে 1 আনা স্বর্ণ চুরি করে সম্পর্কের কবর দিলেও, চোর খেতাব পেলেও কিংবা চোর হিসেবে বন্ধুর নিকট শাস্তি পেলেও, কোনো বন্ধু কোনো বন্ধুর বাড়ি থেকে ডজনে ডজনে বই চুরি করে কোনো সম্পর্ক ভাঙনের খবর, চোর খেতাব কিংবা অপরাধী হিসেবে শাস্তি দিতে দেখা যায়নি। বই চুরি করে পড়া বা মেরে দেয়া সুন্দর অপরাধ, অন্যায় আজ পর্যন্ত তাই কোনো আদালতেও পৌঁছায়নি। এ কারণেই পৃথিবীর সমস্ত আদালতে পৌঁছায় সমস্ত মূর্খ পাপ, কোনো বিদ্যা পাপ এখন পর্যন্ত পৌঁছায়নি। কবে পৌঁছাবে তাও জানি না।